আজ থেকে প্রায় 2500 বছর আগে এই পুরো এশিয়া মহাদেশের ভূমিতে কনফুসিয়াস, গৌতম বুদ্ধা এবং লাও ৎসে তিনজন মহান স্কলার বা জ্ঞানী মানুষের জন্ম হয়। আর ঠিক একই সময়ে অ্যানসিয়েন্ট গ্রিকে সেই সমসাময়িকে মোটামুটিভাবে সেখানেও তিনজন মহান স্কলারের জন্ম হয়, SPA অর্থাৎ সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। অ্যারিস্টটল এই তিনজন স্কলারদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই গুরুত্বপূর্ণ, বাট অ্যারিস্টটল অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ তার লেখার মধ্যে আমরা সমস্ত রকমের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারি। তার লেখার মধ্যে পোয়েট্রি সম্পর্কে আমরা নলেজ পাই, তার লেখার মধ্যে আমরা ফিজিক্স সম্পর্কে জ্ঞান পাই, তার লেখার মধ্যে আমরা সাইকোলজি সম্পর্কে জানতে পারি, বায়োলজি সম্পর্কে জানতে পারি, ফিলোসফি সম্পর্কে জানতে পারি, ম্যাথামেটিক্স সম্পর্কে জানতে পারি এবং পলিটিক্স সম্পর্কে জানতে পারি এবং এই যে একটা ওয়াইড রেঞ্জ অফ বিষয় সম্পর্কে অ্যারিস্টটল লিখে গেছেন। তো আজকের দিনে যারা ইউনিভার্সিটিতে পড়াশুনো করছে দর্শন বা ফিজিক্স বা পোয়েট্রি নিয়ে, তাদের সবাইকে অ্যারিস্টটলের কাছে ফিরে যেতে হয়, তার লেখাগুলোর মধ্যে থেকে হাতড়ে হাতড়ে দেখতে হয় সেই সময় অ্যারিস্টটল ঠিক কী বলে গেছেন। আজকের ভিডিওতে আমরা তারই একটা দর্শন তত্ত্ব সম্পর্কে জানব, যেটা তিনি তার লেখা বই নিকোমেশিয়ান এথিক্সে লিখে গেছেন। সেখানে তিনি বলেছেন যে শ্রেষ্ঠ জীবন যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে ঠিক কী কাজ করতে হবে। যদি আপনি আপনার জীবনটাকে অনেক সুন্দরভাবে বেঁচে থাকতে চান, যদি একটা শ্রেষ্ঠ জীবনকে আপনি অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে ঠিক কোন পথে হাঁটতে হবে বা ঠিক কীভাবে জীবনের প্রতি আপনাকে অ্যাটিটিউড বা ডেভেলপ করতে হবে, ঠিক কোনভাবে আপনাকে জীবনের প্রতি অ্যাপ্রোচ করতে হবে, সেটা সম্পর্কে অ্যারিস্টটল আজ থেকে প্রায় 2300 বা 400 বছর আগে অ্যানসিয়েন্ট গ্রিকে তার কিছু লেকচার নোটসের মধ্যে লিখে গেছেন, যেটাকে আমরা এখন বলি নিকোমেশিয়ান এথিক্স। তো হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো দ্য ইউটোপিয়া বাংলা। ইউটোপিয়া বাংলাতে আমরা দর্শন, মনস্তত্ত্ব এবং এর সাথে সাথে আমরা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি এবং সাহিত্য, এই তিনটে ডিসিপ্লিন নিয়ে আমরা বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিওস বানাই এবং যেগুলোর সাহায্যে আমরা শুধুমাত্র নলেজ নয় বরঞ্চ আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বা বাস্তব জীবনে ঠিক কীভাবে আমরা আমাদের লাইফটাকে একটু ইমপ্রুভ করতে পারি বা বেটার করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করি। যদি এই সমস্ত ভিডিওস তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলো না এবং এই ভিডিওটা দেখার পর নিচে কমেন্ট সেকশনে জানিয়ে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে। সো শুরু করা যাক। অ্যারিস্টটলের অ্যানসিয়েন্ট গ্রিকে তিনি ইউনিভার্সিটিতে বা একটা একাডেমির মধ্যে লেকচার দিতেন এবং সেখানে তিনি কিছু লেকচার নোটস বানিয়েছিল। সেই নোটসগুলোকে পরবর্তীকালে তার ছেলে নিকোমাস সে একটা বই আকারে পাইল আপ করে এবং তার আরেকজন স্টুডেন্ট এডিমাস সেও তার অন্য কিছু লেকচার নোটসকে পাইল আপ করে এবং সেই দুটোকে মিলিয়ে আজকের দিনে আমরা বলি কি ইউডেমাস এথিক্স এবং নিকোমেশিয়ান এথিক্স। এবং এই ইউডেমাস এথিক্স এবং নিকোমেশিয়ান এথিক্স এই দুটোকে মিলিয়েই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। এই দুটোকে মিলিয়ে আমরা বলি কি নিকোমেশিয়ান এথিক্স। এই নিকোমেশিয়ান এথিক্স বইতে অ্যারিস্টটল অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করেছেন তার শ্রেষ্ঠ জীবন দর্শন নিয়ে এবং সেখানে আমি তিনটে প্রধান বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সবার প্রথম হচ্ছে কি ইউডাইমোনিয়া। ইউডাইমোনিয়া মানে কি? ইউডাইমোনিয়া একটা গ্রিক ওয়ার্ড, এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি এটার মানে হচ্ছে হ্যাপিনেস, বাট এটা একটা সাধারণ হ্যাপিনেস নয়। নীতিগত দিক থেকে শুধুমাত্র হ্যাপি থাকার কথা এখানে বলা হচ্ছে না বা হিউম্যান হিসেবে বা মানুষ হিসেবে হ্যাপি থাকার কথা বলা হচ্ছে না, বরঞ্চ জীবনে এমন একটা স্তরে পৌঁছানো যেখানে জীবনের প্রতি আর কোনো খিদে বা আর কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা থাকবে না, তার ঊর্ধ্বে আমরা চলে যাব। অর্থাৎ আমাদের মনটা সম্পূর্ণরূপে ভর্তি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তো সেই যে স্টেটটা আমাদের জীবনের সেটাকে বলা হচ্ছে কি ইউডাইমোনিয়া, অর্থাৎ ইউডাইমোনিয়ান স্টেট, অর্থাৎ যেখানে আমাদের মন সম্পূর্ণরূপে পরিপূর্ণ থাকবে। এবং অ্যারিস্টটলের মতে আমরা সবাই সেই ইউডাইমোনিয়ার দিকে ছুটছি। আমাদের জীবনে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা কেন করছি সেই সমস্ত কিছু কারণ আমরা সেই ইউডাইমোনিয়াটাকে অ্যাচিভ করতে চাইছি। অ্যারিস্টটলের মতে এই যে ইউডাইমোনিয়া সেটাকে অ্যাচিভ করার জন্য আমাদের দরকার কি প্র্যাকটিক্যাল নলেজ বা আমাদের বাস্তব জ্ঞান দরকার। অ্যারিস্টটলের মতে 3 রকমের পড়াশোনা হতে পারে বা স্টাডি হতে পারে। একটা হচ্ছে থিওরিটিক্যাল, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা পলিটিক্যাল, আর একটা 3 নম্বর হচ্ছে কি এটা হচ্ছে প্রোডাক্টিভ, অর্থাৎ যেখানে আমরা নতুন কিছু প্রডিউস করি। এবং থিওরিটিক্যাল মানে কি যখন আমরা আধ্যাত্মিক মানে একদম একটা অ্যাবস্ট্র্যাক্ট দর্শন বা বিষয় সম্পর্কে জানি। আর এই দুটোর মাঝখানে হচ্ছে কি প্র্যাকটিক্যাল বা পলিটিক্যাল, যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, যেখানে আমাদের জীবনের প্রতিদিনের জীবনটাকে আমাদের ট্র্যাকেল করতে হয় বা হ্যান্ডেল করতে হয় সেই জিনিসগুলো। নিকোমেশিয়ান এথিক্সটা ঠিক এই প্র্যাকটিক্যাল ফিলোসফির মধ্যেই আসে এবং এই ইউডাইমোনিয়া সেটা কি আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য এবং সেখানে পৌঁছানোর জন্য অ্যারিস্টটল বলেন আমাদেরকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেই প্র্যাকটিক্যাল নলেজগুলো তিনি তার লেখা বইতে আলোচনা করেছেন।
যেখানে সবার প্রথম বিষয় যে আমাদের জীবনে দুই রকমের ভালো জিনিস থাকে। একটা হচ্ছে গুড ইন ইটসেলফ, আর একটা হচ্ছে কি জেনারেল গুড। অর্থাৎ ধরা যাক আমি বই পড়তে চাই, আমার প্রধান কাজ হচ্ছে কি পড়া, পড়ে আমি জ্ঞান অর্জন করতে চাই। পড়ছি কেন? অন্য কোনো বিষয়ের জন্য নয়, বরঞ্চ সেই পড়ার মধ্যেই আমি যা কিছু শিখছি বা জানছি আমার মনের ভিতরে, সেটাই আমার জন্য সম্পূর্ণ। তাহলে এটা হলো কি গুড ইন ইটসেলফ। অন্যদিকে ধরা যাক আমরা জানি যে সায়েন্টিস্ট এরকম বলেছেন যে যখন পড়ার সময় যদি আমাদের আলোটা বাঁ দিক থেকে আসে, বইয়ের উপরে যদি পড়ে, তাহলে সেটা অনেক আমাদের জন্য হেলদি, আমাদের চোখটা বেশিক্ষণ ধরে কনসেন্ট্রেট করতে সুবিধা হয়। সেই জন্য আমি কি করছি, আমার ঘরের আলোগুলোকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, আমার লাইটটাকে বাঁ দিকে রাখছি এবং যাতে বাল্বটা বাঁ দিকে জ্বলে। তাহলে কি করছি, আমি একটা কাজ করছি। এই কাজটা কিন্তু এটার মধ্যে একটা ভালো কাজ এমনটা নয়, এটা ভালো কারণ এই কাজটা কন্ট্রিবিউট করছে বা সাহায্য করছে আমার বই পড়া কাজটাকে। কিন্তু এই বই পড়া কাজটা কি, এটা হচ্ছে গুড ইন ইটসেলফ। আর যখন আমি লাইটগুলোকে আমার বাঁ দিকে নিয়ে এসে রাখছি যাতে করে আমার বই পড়তে হেল্প হয়, সেটা হচ্ছে কি এটা জেনারেল গুড। এটা ভালো কারণ এটা অন্য একটা ভালো কাজকে সাহায্য করছে সেই জন্য। তো আমাদের জীবনে দুই রকমের ভালো কাজ থাকে, একটা হচ্ছে গুড ইন ইটসেলফ, আর একটা হচ্ছে কি একটা সাধারণ জাস্ট গুড, যেটা অন্য কিছুকে হেল্প করে। না, যদি আমরা শুধুমাত্র সাধারণ গুড বা মিনস যে গুডগুলো, যেটা অন্তিম ভালো বা শেষ ভালো বা এন্ড এমনটা নয়, বরঞ্চ একটা পথ আকারে ভালো, যেটা একটা রাস্তা তৈরি করছে, তার মধ্যে আমরা জড়িয়ে পড়ি, তাহলে আমরা সারা জীবন প্রধান যে গুড ইন ইটসেলফ সেটা চারিদিকে ঘুরতে থাকবো, কিন্তু সেটার মধ্যে আর পৌঁছাতে পারবো না। যেমন ধরা যাক কোনো একজন স্টুডেন্ট ঠিকঠাক সময় খাবার খাচ্ছে, স্নান করছে, পড়ার টেবিলটাকে গুছিয়ে রাখছে। কেন? কারণ তার এক্সামের জন্য পড়াশুনো করতে হবে। তাহলে ঠিকঠাক সময় খাবার খাওয়া, পড়ার টেবিলটাকে গুছিয়ে রাখা, ঘরের আলোগুলোকে ঠিক করা, ঠিকঠাক সময় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেওয়া, ঠিক আছে, বা একটা নোটস বানিয়ে রাখলো দেয়ালে, সেই সব কিছু কি মানে গুড ইন ইটসেলফ নয়, সেই সব কিছু সাহায্য করছে অ্যাকচুয়ালি বই যে পড়া, সেই যে কাজটা, সেটাকে, যেটা অ্যাকচুয়ালি ভালো সেটাকে। আবার আমরা পড়াশুনো করছি সেই পড়া থেকে জ্ঞান অর্জনের জন্য নয়, বরঞ্চ কি একটা এন্ট্রান্স এক্সামের জন্য। তাহলে এটাও অ্যাকচুয়ালি গুড ইন ইটসেলফ নয়, সেটা কি এন্ট্রান্স এক্সামটার জন্য। আবার সেটা কেন করছি আমরা, একটা চাকরি পাওয়ার জন্য। তাহলে সেটাও অ্যাকচুয়ালি আমাদের গুড ইন ইটসেলফ হচ্ছে না। তাহলে কেন হচ্ছে? কারণ মাসের শেষে আমরা স্যালারি পাবো। গুড ইন ইটসেলফ মানে কি, যেটা তার প্রভাব সেটা অন্য কিছুর জন্য নয়, সেটা শুধুমাত্র তার মধ্যে সম্পূর্ণ। তো সেই রকম যে জিনিস, সেটার প্রতি আমাদেরকে বেশি ফোকাস করতে হবে, আমাদেরকে ডিরেক্টলি সেই গুড ইন ইটসেলফটাকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। এবং অ্যারিস্টটলের মতে যত কর্ম আমরা করি, সেই সমস্ত কর্মর একটা অন্তিম পর্যায় থাকে, তার একটা ফলাফল বা একটা রেজাল্ট আছে। এবং যত রকমের কর্ম হয় তত রকমের ফলাফল বা রেজাল্ট আছে, তত রকমের তার উদ্দেশ্য আছে। তাহলে কর্ম আর তার উদ্দেশ্য, তার একটা ফলাফল। একটা কর্ম করছে একটা কিছুকে পাওয়ার জন্য, একটা কিছুকে অ্যাচিভ করার জন্য। একটা অন্য কর্ম তার জন্য একটা অন্য কিছু অ্যাচিভ করার জন্য আমরা করছি। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক বা বিয়ে একটা কিছুকে অ্যাচিভ করার জন্য, টাকা পয়সা রোজগারের জন্য আমরা একটা বিজনেস করছি বা একটা চাকরি করছি, বা বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি একটা কিছু পাওয়ার জন্য, একটা আনন্দ পাওয়ার জন্য বা মজা করার জন্য। তাহলে প্রত্যেকটা কর্মের একটা করে উদ্দেশ্য আছে। ঠিক সমস্ত কর্ম এবং সমস্ত উদ্দেশ্যের একটা অন্তিম উদ্দেশ্য আছে। সেই অন্তিম উদ্দেশ্যটা কি? সেটাই হচ্ছে ইউডাইমোনিয়া। অ্যারিস্টটলে সেই ইউডাইমোনিয়ার দিকে ফোকাস করছে, বলছে সেটাকে আমরা কি করে পেতে পারি। যদি আমরা সাধারণ গুড বা যেটা গুড ইন ইটসেলফ নয়, তার মধ্যে আমরা বারবার করে জড়িয়ে পড়ি, তাহলে আমরা একটা লুপের মধ্যে চলতে থাকবো এবং আমরা অ্যাকচুয়াল যে গুড, সেটা যে একদম অন্তিম যে গুড, যেটা সব কিছুর শেষে আছে, সেই যে ইউডাইমোনিয়া, তার থেকে অনেক দূরে চলে যাব। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই গুড মানে কি সেই সম্পর্কে সবার প্রথমে আমাদেরকে নলেজ অ্যাচিভ করতে হবে, আর সেই নলেজটাকে কাজে লাগিয়ে আমাদেরকে সেই ইউডাইমোনিয়ার দিকে এগিয়ে যেতে হবে। অ্যারিস্টটলে আরও বলেন যে এই সমাজ, অর্থাৎ এই সমাজটা কি, এটা একটা থিয়েটারের মতো, একটা স্তর বা একটা প্লেনের মতো। তার উপরে সমস্ত রকমের মানুষের যে জীবন, সেই জীবনটা আনফোল্ড হচ্ছে। এবং আমরা সবাই একটা সামাজিক মানুষ, একটা সোশ্যাল অ্যানিম্যাল। এবং সেই সোশ্যাল অ্যানিম্যাল হওয়ার জন্য সোসাইটির যে গ্রাউন্ড, তার উপরেই সমস্ত ঘটনা, সমস্ত বিষয়বস্তু, দেশ, জাতি, সমাজ, মানুষের সম্পর্ক, পরিবার, রাজ্য, টাকা পয়সা, অর্থনীতি, রাজনীতি, সে সব কিছু, সমস্ত হিউম্যান ড্রামা বা সেই যে হিউম্যান লাইফ, সেই সমাজের উপরে ফুটে উঠছে। তো যেহেতু সমস্ত হিউম্যান ড্রামা বা সেই সমস্ত হিউম্যান লাইফ সেই সমাজের গ্রাউন্ডের উপরে উঠে আসছে, সেই জন্য সেই সমাজটাকে বোঝার জন্য সেই সমাজের যে গ্রাউন্ডটা, সেই যে পলিটিক্যাল অ্যাসপেক্ট বা সোশ্যাল যে অ্যাসপেক্ট, সেটাকে বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সেটা না বুঝি, তাহলে আমরা আমাদের লাইফটাকে বুঝবো না। এখানে পলিটিক্স বলতে কিন্তু উনি কোনো রাজনীতিকে বোঝাচ্ছেন না। এখানে পলিটিক্স বলতে আমাদের জীবনের ছোটো বড়ো যে সিদ্ধান্ত, যেগুলো আমরা বিচার করি, যেগুলোকে আমরা মনে মনে ক্যালকুলেট করি,
তার মধ্যে সামাজিক রাজনীতিও হয়তো আসছে, কিন্তু এটা আমাদের ব্যক্তিগত জীবনের যে ছোট ছোট সিদ্ধান্ত সেগুলো সম্পর্কে বেশি এখানে ফোকাস করছেন অ্যারিস্টটল। এটা কোনো সামাজিক রাজনীতির কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে কি আমাদের বাস্তব জীবনের যে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত সেগুলোর কথা। এবং সেই ইউডাইমোনিয়াকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে সেই বাস্তব গ্রাউন্ডে, সেই যে থিয়েটার, সমাজের যে স্তর বা প্লেন, তার উপরে চলতে থাকা যে নাটক, তার মধ্যে ছোট ছোট ঘটনার মধ্যে, খুব স্পেসিফিক ঘটনার মধ্যে আমাদেরকে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, কীভাবে ধীরে ধীরে তার মধ্যে দিয়ে আমরা ইউডাইমোনিয়ার দিকে এগিয়ে যেতে পারবো, সেটা সম্পর্কে অ্যারিস্টটল বলেন। এবং যেহেতু এটা স্পেসিফিক, ছোট ছোট একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট বিষয়, সেই জন্য আমরা এটা সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারবো না। সেটা তাৎক্ষণিক সেই সময় সেই ঘটনার মধ্যে আমাদেরকে সেটা জানতে হবে। আমরা কি করতে পারি, একটা উপর সব কিছু একটা আউটলাইন তৈরি করতে পারি, আমরা একটা সাধারণ জ্ঞান তৈরি করতে পারি, একটা ধারণা তৈরি করতে পারি। এবং যখন সেই ঘটনার মধ্যে থাকবো, সেই সুনির্দিষ্ট একটা ঘটনার মধ্যে, তখন সেই সাধারণ আউটলাইন থেকে, সেই পুরোপুরি যে সাধারণ যে জ্ঞান, তার মধ্যে থেকে আমরা সেই ঘটনার মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু সমস্ত সুনির্দিষ্ট ঘটনার সমস্ত জ্ঞান আমরা অর্জন করতে পারবো না, কারণ সেই সুনির্দিষ্ট ঘটনাগুলো অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত ছোট। কোন সিচুয়েশানে জীবনের কখন কি সিদ্ধান্ত নিতে হবে সেটা তো কেউ বলে দিতে পারে না। আমরা জীবন সম্পর্কে একটা সাধারণ জ্ঞান তৈরি করতে পারি। সেই সাধারণ জ্ঞানটাই অ্যারিস্টটল এখানে দেওয়ার চেষ্টা করছে ইউডাইমোনিয়া সম্পর্কে। আর সেই সুনির্দিষ্ট সিচুয়েশানের মধ্যে ঠিক সেই সাধারণ জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে, সেটা তিনি এখানে বলছেন। এখানে অ্যারিস্টটলের একটি কনসেপ্ট আছে, যেটাকে বলা হচ্ছে মিন বা গড় বা মধ্যমা। অ্যারিস্টটল বলেন যে আমাদের জীবনে বা আমাদের এই সমাজে বা আমাদের মানুষ্য লাইফে আমাদের মধ্যে অনেকেই ধ্বংস হয়ে যায় দুটো কারণে। কেউ ধ্বংস হয়ে যায় জীবনে সব কিছু অতিরিক্ত করার জন্য, এক্সট্রা বা একটা এক্সেস। আবার কেউ ধ্বংস হয়ে যায় অনেক কম করার জন্য, একটা অসম্পূর্ণতা বা একটা ইনকমপ্লিটনেসের জন্য। তো এই অতিরিক্ত এবং অসম্পূর্ণতা, এই দুটো হচ্ছে দুটো প্রান্তবিন্দু। এই দুটো প্রান্তবিন্দুর মাঝখানে হচ্ছে কি মধ্যমা বা মিন। এই মধ্যমা বা মিনটাই হচ্ছে কি আমাদের জীবনের রাস্তা। এটার মধ্যে দিয়ে আমরা কি ইউডাইমোনিয়ার দিকে এগিয়ে যেতে পারি। যদি এই দুটো প্রান্তবিন্দুকে আমরা ত্যাগ না করি, যদি আমরা সব কিছুতেই অতিরিক্ত পরিমাণে না করি, বা আমরা সব কিছু কম না করি, বরং সেই মধ্যমার মধ্যে দিয়ে যাই, তাহলেই আমরা জীবনের সঠিক পথে এগোতে পারবো। এটার মানে কি, ধরা যাক কোনো একজন মানুষ, সে জন্ম হলো এবং সে সব কিছুতেই ভয় পায়, তার কোনো কিছুতে সাহস নেই, সেটা কাওয়ার্ড, মানে কোনো একটা ঘটনার মধ্যে যেতে ভয় পায়, নার্ভাস হয়ে পড়ে, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে সে ঝাঁপিয়ে পড়তে পারে না, সব কিছুতে সেটা ভয়ে থাকে। তাহলে একদিকে হচ্ছে কি ফেয়ার বা ভয়, অন্যদিকে আরেকজন মানুষ সে সবসময় সাহসী, যে কোনো একটা ঘটনা দেখলেই তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, সব কিছুতেই সাহস দেখায়, সব কিছুতেই সে এগিয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু সে জীবনে সাকসেসফুল হতে পারবে না, সে কিন্তু জীবনে ইউডাইমোনিয়া অ্যাচিভ করতে পারবে না। তাহলে এই দুটোর মাঝামাঝি যে সুনির্দিষ্ট পথে সঠিক জায়গাতে সঠিক পরিমাণে তার সাহসটাকে খরচ করতে পারে। কখন সাহসী হতে হবে, যে প্রকৃতপক্ষে সাহসী সে কিন্তু সবসময় সাহসিকতার পরিচয় দেয় না। যখন সে পরিচয় দেয় তখন সে সুনির্দিষ্টভাবে সঠিক পদ্ধতিতে সে সাহসিকতার পরিচয় দেয়, সে তার সাহসটাকে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে খরচ করে। যেমন কোনো একজন মানুষ যে সবসময় ইনসেনসিটিভ, ধরা যাক সে কখনোই রেগে যায় না, সে কখনোই মানে প্রেমে ভেসে যায় না, সে কখনোই কারোর প্রতি সেন্সিটিভ হয় না, সে সবসময় অলস লেজি হয়ে পড়ে আছে। আবার কেউ সবসময় অনেক বেশি সেন্সিটিভ, সবসময় রেগে যাচ্ছে, সবসময় আতঙ্কিত হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোই কি, একটা হচ্ছে অনেক কম, অসম্পূর্ণতা বা ইনকমপ্লিটনেস, আর একটা হচ্ছে কি অতিরিক্ত, এক্সেসিভ। অ্যারিস্টটল বলেন যে অ্যাঙ্গার বা রাগ এটা কোনো খারাপ জিনিস নয়, বরঞ্চ ভুল সময়ে রাগ করাটা খারাপ, ভুল মানুষের প্রতি রাগ করাটা খারাপ, ভুল কারণের জন্য রাগ করাটা খারাপ, বা ভুল পরিমাণে রাগ হওয়াটা খারাপ। অর্থাৎ সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক মানুষের প্রতি আর সঠিক কারণের জন্য যদি আমরা রাগ করি তাহলে সেটা সঠিক। তো অ্যারিস্টটল বলছেন কি সবসময় রাগ, সবসময় অনেক বেশি এক্সপেক্ট করা বা সবসময় অনেক বেশি ইমোশনে যাওয়া সেটা অনেক বেশি খারাপ। আবার একটুও রাগ না করা, ইমোশনে না থাকা, সবসময় মানে ইনসেনসিটিভ হয়ে থাকা সেটা অনেক খারাপ। বরঞ্চ দুটোর মাঝখানে একটা মধ্যমা, একটা সঠিক একটা গড় পথের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, মিনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, সেটাই হচ্ছে কি ইউডাইমোনিয়ার দিকে যাওয়ার সঠিক রাস্তা। অ্যারিস্টটল বলেন এই যে দুটো প্রান্তবিন্দু, একটা দিকে হচ্ছে কি এক্সট্রিম বা অতিরিক্ত, আর অন্যদিকে কি, অন্যদিকে হচ্ছে অনেক কম, ইনকমপ্লিটনেস বা অসম্পূর্ণতা। এই দুটো হচ্ছে একটার উল্টো। আবার যেটা মধ্যপথ সেটাও কিন্তু এই দুটোর থেকে আলাদা। অর্থাৎ মধ্যপথ যেটা, সেটা যে একটা প্রান্তবিন্দুতে যে অতিরিক্ত জায়গাতে আছে তার চোখ দিয়ে দেখলে এই মধ্যপথটা কি অনেক কম,
অর্থাৎ যে অনেক সবসময় যে সাহসী, যে সবসময় সাহসিকতার পরিচয় দেয়, সব কিছুতে সাহস হয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, সব সিচুয়েশানে সব জায়গাতেই সে তার সাহসিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করে, তার কাছে মধ্যমা যেটা বা মধ্য পথের দ্বারা যে চলছে সে কিন্তু একটা ভীতু মানুষ। আর যে এক সবসময় ভীতু, যে সব কোনো কিছুতেই সাহসিকতার পরিচয় দিতে পারে না, যে সব কিছুতেই ভয় পায়, সব কিছুতেই পিছিয়ে আসে, তার কাছে কি এই মধ্যমাটা কি অতিরিক্ত সাহসী, অতিরিক্ত একটা সাহসিকতার পরিচয়। তো এই অতিরিক্ত সাহসিকতা আর অতিরিক্ত ভয় এই দুটোর মাঝখানে যে আছে সে কিন্তু দুটোর থেকেই আবার উল্টো। তো একটা দিক থেকে ভাবতে গেলে অ্যারিস্টটলে বলছেন এই মধ্যপথটাই হচ্ছে কি অন্তিম, বা এটাই হচ্ছে একটা প্রান্তবিন্দুর মতো, ঠিক যেমন বাকি দুটো প্রান্তবিন্দু। আমাদেরকে দুটো প্রান্তবিন্দুর থেকে সরে এসে এই মধ্যমার মধ্যে দিয়ে আমাদের জীবনের রাস্তাকে খুঁজে বার করতে হবে। বেশি প্লেজার বা বস্তুগত সুখ যেমন খারাপ, বা কখনোই অলস হয়ে পড়ে থাকা সেটাও আবার খারাপ। অর্থাৎ আমরা কখনোই সঠিক পরিমাণে খাবার খাচ্ছি না, বা জল কম খাচ্ছি, বা আমরা খাবার কম খাচ্ছি যতটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেটা যেমন খারাপ। অনেক কম পরিমাণে হলে আবার অতিরিক্ত খাবার খাচ্ছি, অতিরিক্ত জল খাচ্ছি, সব কিছুই বেশি বেশি, সেটাও আমাদের জন্য খারাপ। তাহলে এই মধ্য পথ দিয়ে আমাদেরকে এগোতে হবে। না, অ্যারিস্টটলে দেখান আমাদের মধ্যে কিছু ন্যাচারাল ইনস্টিংক্ট বা কিছু আমাদের একটা স্বাভাবিক প্রকৃতিস্থ একটা ইনক্লিনেশন আছে। কেউ জন্ম থেকেই সব কিছুতে ভীতু বা সব কিছুতে সে ভয় পায়, তাহলে তাকে কি করতে হবে? তার যে ন্যাচারাল ইনস্টিংক্ট তার ঠিক উল্টোটা, অর্থাৎ সাহসিকতা, সেটা থেকে প্র্যাকটিস করতে হবে, সেটা থেকে অভ্যাস করতে হবে। যখন সে তার উল্টো জিনিসটা অভ্যাস করতে থাকবে তখন ধীরে ধীরে সে মধ্যমার দিকে বা মধ্য পদের দিকে এগিয়ে আসতে থাকবে এবং সে সঠিক জায়গাতে, সেই ইউডাইমোনিয়ার রাস্তার মধ্যে চলে আসবে ধীরে ধীরে। এবং অ্যারিস্টটলে আরও বলেন যে এই মধ্যমা বা যে মিন, এটা কিন্তু ম্যাথামেটিক্যাল মিন নয়, যেমনটা আমরা ঠিক অঙ্কের মধ্যে গড় বা মধ্যমাকে খুঁজে পাই, ঠিক তেমনটা নয়। যেমন ধরা যাক কোনো একজন অ্যাথলিট, যে একজন স্পোর্টসম্যান, সে ফুটবল খেলে, ওকে, সে মোহনবাগানে ফুটবল খেলা প্র্যাকটিস করছে, তাহলে তার জন্য দেখা যায় সে দিনে কতগুলো তাকে ডিম খেতে হবে শরীরটাকে হেলদি রাখার জন্য। তাহলে যদি সে 10টা ডিম খায় তাহলে সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আর যদি সে 2টো ডিম খায় তাহলে সেটা অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে এর মাঝামাঝি কি? তাহলে গড় কোনটা, মিন কোনটা? 10 আর 2 যোগ করলে 12, তাকে 2 দিয়ে ভাগ করলে কত? 6। তাহলে 6, তাহলে তাকে 6টা ডিম খেতে হবে। অ্যারিস্টটলে বলছেন মধ্যমা বা মিন, সেটার মানে কিন্তু ঠিক এমনটা নয়। হতে পারে সেই অ্যাথলিটটা একজন বিগিনার, সে একজন নতুন অ্যাথলিট, সে নতুন একজন ফুটবল খেলোয়াড়, তার জন্য 3টে ডিমই হচ্ছে কি মধ্যমা। 3টে ডিম খাওয়া তার শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে কি এটা ম্যাথামেটিক্যাল হিসেব নয়, বরঞ্চ সেই সিচুয়েশানের উপরে বেস করে, সেই কনটেক্সটের উপরে বেস করে কোনটা মধ্যমা বা কোনটা মিন সেটা আমাদেরকে বুঝতে হবে। হতে পারে 3টে ডিম খাওয়া সেই নতুন অ্যাথলিটের জন্য হচ্ছে সঠিক পথ বা মধ্যমা বা মিন। আবার যে একজন অনেক অ্যাডভান্স লেভেল আছে তার জন্য হতে পারে 8টা বা 10টা ডিম খাওয়াটাই হচ্ছে মধ্যমা। ওকে, তো অ্যারিস্টটল বলছেন ম্যাথামেটিক্স নয়, বরঞ্চ আমাদের সিচুয়েশনের মধ্যে থেকে আমাদেরকে বুঝতে হবে কোনটা হচ্ছে আমাদের জন্য সঠিক। এবং এছাড়া অ্যারিস্টটল তার লেখা বই নিকোমেশন এথিক্সে আরও একটা নতুন আরেকটা ধারণার কথা বলে, সেটা হচ্ছে কি জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে বিচার বা সঠিক পথ কোনটা। জাস্টিস মানে কি? অ্যারিস্টটল বলেন যে জাস্টিস 2 রকমের হয়, একটা হচ্ছে লফুল আর একটা হচ্ছে ফেয়ার। লফুল মানে কি? যেটা নিয়ম মেনে চলে, সমাজের বা দেশের কিছু নিয়ম থাকে। যখন আমরা কেউ যখন ক্রাইম করে বা কোনো খারাপ কাজ করে তখন সে নিয়মকে লঙ্ঘন করছে, কিন্তু যখন আমরা নিয়ম মেনে চলছি তাহলে সেটা হচ্ছে কি লফুল, অর্থাৎ জাস্টিস। আর এক ধরনের এর জাস্টিস আছে, সেটা কি? সেটা হচ্ছে ফেয়ার, অর্থাৎ সঠিক বা উচিত কাজ। হতে পারে কেউ একজন মানুষ তার ব্যবসার মধ্যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের ব্যবসায়ী কাজের সম্পর্কে সে কোনো একটা অনুচিত কাজ করলো, কিন্তু সেটা ইল্লিগাল নয়, সে যে অনুচিত কর্ম সেটা হচ্ছে কি একটা আনফেয়ার অ্যাক্টিভিটি। তাহলে জাস্টিস হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে লফুল, যখন আমরা নিয়ম মেনে চলছি, যা কিছু আমাদের সমাজের সাধারণ যে নিয়ম, আর একটা হচ্ছে কি সঠিক কাজ বা উচিত কাজ করছি সেটা। আর ইনজাস্টিস হচ্ছে ঠিক 2 রকম, যখন আমরা নিয়মকে ভঙ্গ করছি বা কোনো ক্রাইম করছি বা কোনো খারাপ বা অন্যায় কাজ করছি, আর একটা হচ্ছে কি অনুচিত কর্ম করছি। দেখা গেল আমার কোনো একজন, আমার হয়তো 2টো বন্ধু আছে, আমি কোনো একটা কেক নিয়ে আসলাম, আমি আমার একটা বন্ধুকে একটু বেশি দিলাম, একটাকে কম দিলাম, কিন্তু দুজন আমার সঙ্গে আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে, এটা কোনো অন্যায় কাজ করছি না, আমি কোনো একটা মানে সমাজের নিয়ম ভাঙছি, এটা কোনো ক্রাইম নয়, কিন্তু এটা একটা অনুচিত কাজ। আমাকে কি সঠিকভাবে দুজনকে সমান ভাগ দেওয়া উচিত, যেহেতু তারা আমার সঙ্গে আছে, আমার বন্ধু দুজনাই। ওকে, ঠিক এরকমভাবে উনি কি লফুল আর ফেয়ার, অর্থাৎ নিয়মানুবর্তী বা সমাজের নিয়ম এবং উচিত কাজ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য তৈরি করে দুটোর মধ্যে দিয়ে জাস্টিস জিনিসটাকে কি উনি বোঝানোর চেষ্টা করেন।
উনি আরও বলেন জাস্টিস মানে হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন, বা অন্যদের মধ্যে আমরা যখন সমানভাবে কোনো কিছু ডিস্ট্রিবিউট করি তখন সেটা হচ্ছে জাস্টিস। ধরা যাক সমাজের কোনো একদিকে একজন বিজনেসম্যান অন্য একজনের সাথে একটা বিজনেস ডিল করছে, তাহলে সেখানে সে যে রেশিওতে টাকা পয়সা আদান প্রদান করছে অন্য একটা জায়গাতে সে সেই একই রেশিওতে করছে না, অন্য জায়গাতে সে তার থেকে কম বা বেশি করছে, তার মানে সে সেই মানুষটাকে ঠকিয়ে নিচ্ছে, তাহলে সেটা কি ইনজাস্টিস। তাহলে জাস্টিস মানে কি সমান ডিস্ট্রিবিউশন, অর্থাৎ A:B যেখানে হচ্ছে সেই একই রকমভাবে C:D হতে হবে, অর্থাৎ দুটো প্যারালাল তৈরি হচ্ছে, যতগুলো বিজনেস ডিল একই রকমের হচ্ছে সব জায়গাতে সমান পরিমাণে সেটা হতে হবে, তখনই কি আমরা জাস্টিস মেনে চলছি সমাজে। অ্যারিস্টটলে এখানে দেখেন এই যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ জাস্টিস সেটা হচ্ছে কি পার্টস আর হোল, অর্থাৎ কোনো একটা সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট ঘটনা আর সমগ্র যে সমাজ বা সমগ্র যে ঘটনা তার মধ্যেকার সম্পর্ক এটা। তো সেই যে জিনিসটা সেটা হচ্ছে অ্যারিস্টটল এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এই লফুল আর ফেয়ার বা আনলফুল আর আনফেয়ার অ্যাক্টিভিটির মাধ্যমে। তিনি এখানে দেখাচ্ছেন ডিস্ট্রিবিউশনটা কীভাবে আমরা সব কিছু সমাজে ছড়িয়ে রাখছি বা কোনটার আপেক্ষিকে কোনটাকে আমরা বিচার করছি, সেটাই হচ্ছে এখানে প্রধান বিষয় জাস্টিস মেনটেন করার জন্য বা বিচার আর জিনিসটাকে আমাদের মধ্যে ধরে রাখার জন্য। যদি আমরা জাস্ট না হই অর্থাৎ যথেষ্ট না হয়, যদি আমরা কোনো কিছু অতিরিক্ত করে ফেলি বা অনেক কম পরিমাণে করে ফেলি, তাহলে আমরা ইনজাস্ট লাইফ লিড করছি। আর ইনজাস্ট লাইফ কখনোই আমাদেরকে ইউডাইমোনিয়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে না, বরঞ্চ তার থেকে আমাদেরকে উল্টো পথে নিয়ে যাবে। এবং এছাড়া অ্যারিস্টটল এটা বলছে যে জাস্টিস আনজাস্ট সাবজেক্ট বা ইনজাস্টিস সাবজেক্ট আর ইনজাস্ট অ্যাক্ট দুটোর মধ্যে পার্থক্য আছে। কোনো একটা মানুষ সে হতে পারে একজন জাস্ট সাবজেক্ট, যে সব কিছু হয়তো সঠিক পথেই করে বা মধ্যমার পথেই করতে থাকে, যে সবসময় জাস্ট থাকে, কিন্তু তার কোনো একটা কাজ হয়তো সে আনজাস্ট করে ফেলেছে। তাহলে কোনো একটা কাজ কেউ যখন আনজাস্ট করছে তার মানে এমনটা নয় সে একটা আনজাস্ট সাবজেক্ট বা আনজাস্ট হিউম্যান বিইং। আবার কোনো একটা কাজ তাহলে আনজাস্ট সাবজেক্ট অর্থাৎ আর আনজাস্ট কাজ এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আবার একই রকমভাবে যখন কোনো একটা কাজ আনজাস্ট কাজ করা আর আনজাস্টলি কোনো একটা কাজ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ কোনো একটা কর্ম যেটা একটা কাজ করলাম যেটা হচ্ছে ইনজাস্টিস, এটা খারাপ কাজ। আবার অন্যদিকে কোনো একটা আমি কাজ করছি কিন্তু কাজটা করার পদ্ধতিটা হচ্ছে আনজাস্ট। অর্থাৎ ধরা গেল আমি কোনো একটা বিজনেস ডিল করছি কিন্তু ডিলটা এমনভাবে করছি যেটা হচ্ছে আনজাস্ট, কিন্তু সেই ডিলটা খারাপ নয়, কিন্তু করার পদ্ধতিটার মধ্যে একটা আনজাস্ট অ্যাক্টিভিটি আছে। আবার অন্য কোনো একটা সিচুয়েশনে দেখা গেল আমি যে ডিলটা করছি সেখানে আমি একটা ইললিগাল কোনো একটা কাজ করছি, কোনো একটা এমন কাজ করছি যেটা হচ্ছে অনুচিত, যেটা সঠিক নয়, তাহলে সেটা কাজটাই হচ্ছে আনজাস্ট ইন ইটসেলফ। ওকে, তাহলে আনজাস্ট অ্যাক্টিভিটি আর আনজাস্টলি ডান অ্যাক্টিভিটি দুটোর মধ্যে পার্থক্য, সেটা অ্যারিস্টটল বারবার করে আমাদেরকে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এছাড়া অ্যারিস্টটল বলেন যখন কোনো একজন মানুষ যে জাস্ট থাকে না, যে মধ্যমা পথ দিয়ে চলে না, যে সব কিছুকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে না সমাজে, যার সাথে মানুষের সম্পর্ক, টাকা পয়সা এবং যা কিছু তার জীবন সেই সব জায়গাতে সঠিক পথে চলে না, সেই মধ্যমার মধ্যে দিয়ে মিনের মধ্যে দিয়ে যায় না, সেক্ষেত্রে তিনটে সিচুয়েশান হতে পারে। এক নম্বর, যখন সে সেই কাজটা করছে উইদাউট ইগনোরেন্স অর্থাৎ উইদাউট নলেজ, অর্থাৎ সে নিজের অজান্তে সে অতিরিক্ত বা অনেক কম করে ফেলছে, বা সে নিজের অজান্তে সে ডিস্ট্রিবিউশনটা করতে পারছে না সঠিকভাবে, বা সে জানে না যে এটা একটা খারাপ কাজ, নিজের অজান্তে সে সেটা করে ফেলছে। দ্বিতীয় স্তর কি, সে সেটা জানে কিন্তু উইদাউট প্রিমেডিটেশন, অর্থাৎ সে কাজটা করার আগে ভাবেনি কিন্তু করার পর সে জানতে পারছে বা বুঝতে পারছে, তাহলে কি এটা হচ্ছে দ্বিতীয় স্তর। আর 3 নম্বর ক্ষেত্রে যখন কেউ আনজাস্ট কাজ করছে তখন কি সে জানে এবং সে মেডিটেশনও করেছে, অর্থাৎ কাজটা করার আগে সে ভেবেছে সেটা নিয়ে, তারপরেও সে কাজটা করছে, অর্থাৎ সে একটা ইভেল, সে মানে সচেতনভাবে একটা খারাপ পথের দিকে এগিয়ে যাচ্ছে, সে আনজাস্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে 3টে স্তর থাকতে পারে। যখন আমরা জীবনে আনজাস্ট হই বা যখন আমরা কোনো একটা ভুল কাজ করি, যখন আমরা মধ্যমার মধ্যে দিয়ে বা একটা মধ্যস্থ পদের মধ্যে দিয়ে যেতে পারছি না, তখন আমরা কি 3টে স্তরে হতে পারে। একটা হচ্ছে ইগনোরেন্সে হতে পারে, অর্থাৎ নিজের অজান্তে আমরা করছি এটা। দ্বিতীয় হতে পারে কি আমরা জানি এই বিষয়টা কিন্তু আমরা জানার পরে নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা আগে একটা প্রিমেডিটেশন করিনি, আগে আমরা এটা নিয়ে ভাবিনি, সেই জন্য এটা করছি। আর 3 নম্বর কি, যখন আমরা জানি, আগে আমরা এটা ভেবেছি বাট তারপরেও আমরা সেই কাজটা করছি, অর্থাৎ একটা লম্পট চরিত্রের মানুষ, অর্থাৎ এমন একটা মানুষ যে ইভেল, যে খারাপ। এই 3টে স্তর, যদি আমরা এই 3টে স্তরের কোন স্তরে আছি সেটা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে ধীরে ধীরে এই মধ্যমা অর্থাৎ মিন অর্থাৎ এই জাস্ট হিউম্যান বিইংয়ের পথে আমাদেরকে নিজেদেরকে নিয়ে আসতে হবে। অ্যারিস্টটলে তার লেখা বইয়ের মধ্যে ফ্রেন্ডশিপ সম্পর্কে কথা বলেন।
তিনি দেখান যে আমাদের জীবনে ফ্রেন্ডশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ভালো জীবন কাটানোর জন্য আমাদেরকে মধ্যমা পদের মধ্যে দিয়ে যেতে হবে এবং আমরা সবাই ইউডাইমোনিয়ার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদেরকে জীবনে সব জায়গাতে একটা ডিস্ট্রিবিউশন সঠিক পথে বা জাস্টিসের মাধ্যমে মেনটেন করতে হবে। আমাদেরকে একটা জাস্ট হিউম্যান বিইং হতে হবে এবং একটা জাস্ট হিউম্যান বিইং হওয়ার সাথে সাথে শুধুমাত্র সেটা নয়, বরঞ্চ আমাদের একটা ভালো ফ্রেন্ডশিপেরও দরকার। একটা ভালো ফ্রেন্ডশিপ যেটা অন্য বাকি সমস্ত দামি জিনিসের থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যারিস্টটল তার পুরো বইয়ের মধ্যে ফ্রেন্ডশিপের জন্য 2টো চ্যাপ্টার ডিনোট করেছেন, 2টো চ্যাপ্টার উনি কন্ট্রিবিউট করেছেন এবং উনি লিখেছেন যে একটা জীবনে অনেক অনেক ঐশ্বর্যের থেকেও একটা ভালো বন্ধু পাওয়া অনেক বেশি বেশি মূল্যবান। এবং তিনি আরও এটা বলেছেন যে কোনো একটা কাজ আমরা সেটা আগে থেকে শিখতে পারি না। উই ক্যান লার্ন টু ডু এনিথিং সিম্পলি বাই ডুইং ইট। অর্থাৎ আমরা কোনো একটা কাজ করা শিখতে পারি, সেই কাজটা করার মধ্যে দিয়ে করতে করতে আমরা সেই কাজটা শিখতে পারি। তো করার মধ্যে দিয়ে আমরা অর্থাৎ যে জাস্ট ম্যান হতে হবে, আমাদের একটা ভালো ফ্রেন্ড দরকার, আর আমাদেরকে ইউডাইমোনিয়ার দিকে এগিয়ে যেতে হবে। সেটা আমরা কি একদিনে আগে থেকে সব কিছু শিখে নিতে পারবো না, বরঞ্চ এই সব কিছু করার মধ্যে দিয়েই, এই জাস্ট ম্যান হওয়ার চেষ্টা করার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে জাস্ট ম্যান হয়ে উঠতে পারবো। ওকে, তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমাদের দর্শন সিরিজের মধ্যে এই ভিডিওটা অ্যারিস্টটলের দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পরবর্তীকালে আমরা আরও অনেক গভীর ইমানুয়েল কান্ত, হেগেল, ফ্রেডরিক নিটশে, আর্থার শোপেনহাওয়ার বা উইলিয়াম জেমস বা প্লেটো, তাদের যে দার্শনিক তত্ত্ব সেগুলো সম্পর্কে আরও অনেক ডিটেলস আমরা আলোচনা করব এবং সিগমন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালিসিস এবং কার্ল গুস্তাভ জিউংয়ের যে সাইকোঅ্যানালিসিস সেটা সম্পর্কে আমরা অনেক ডিটেলসে আলোচনা করব। তো যদি আপনার এই ভিডিওগুলো অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন যে এই ভিডিওটা আপনার কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।